সরকারি সহ সকল হাসপাতালে স্বাস্থ্য খাতের সংস্কার, দালাল ও দুর্নীতিমুক্ত সিন্ডিকেটের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মচারী ও কর্মকর্তাদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে শিক্ষার্থীরা। বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বরিশালের বেশ কয়েকটি স্কুল কলেজের শিক্ষার্থীরা সকাল থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় প্রতিবাদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয় গোটা সদর রোড। শিক্ষার্থীদের দাবি, 3 দফা দাবি সহ স্বাস্থ্য খাতের সংস্কার না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় আইনে অন্তর্ভুক্তি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। তবে আন্দোলনকারীরা বলছেন তারা প্রশাসনকে অনেক সময় দিয়েছেন, কিন্তু দৃশ্যমান তেমন কোনো পদক্ষেপ দেখতে না পারায় কঠোর কর্মসূচির পদক্ষেপ নেওয়া হয়। এদিকে ভিসি বলছেন শিক্ষার্থীদের দাবি তুলে ধরা হয়েছে, আগামী নভেম্বরের মধ্যে নির্বাচন হবে বলে জানান তিনি। আজকেও সকালবেলা কথা বলে আসছি তাদের সাথে। আমি বলছি যে স্যার আপনি আমাদের এখানে আসেন। আমি নিজেও তাদের সাথে একমত, কারণ আমি 108তম সিন্ডিকেটে প্রথম সিন্ডিকেটে ছিল আমার শহীদ আবু সাঈদের হত্যাকারীদের বিচারের কমিটি করা হয়েছিল। পরবর্তী সিন্ডিকেটে আমার সিদ্ধান্ত যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাঈদ যেভাবে নির্যাতন, নিপীড়ন, বৈষম্য কারণে তার আত্মাহুতি দিতে হয়েছে, এই ধরনের কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের আজ যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্ত না হয়, সেই জন্য সিন্ডিকেট কর্তৃক আমরা লেজুরভিত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসন নিশ্চিতকরণ এবং কিংবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। দুপুর 2:30টা থেকে তালাবদ্ধ রাখার পাশাপাশি তারা বিক্ষোভ সমাবেশও করে। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিট সংকট ও আবাসন সমস্যায় ভুগলেও আশ্বাস ছাড়া কোনো সমাধান হয়নি। তারা দাবি করেন প্রত্যেক শিক্ষার্থীকে হলে আসন কিংবা সমপরিমাণ ভাতা দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তালা খোলা হবে না বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্ট্রার ভবনে উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গস বলেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের শেখ হাসিনার পরিবারের একজন মানুষও বাংলাদেশের মাটিতে নেই, সবাই ভারতে পালিয়েছে। আওয়ামী লীগ যেখানে ব্যর্থ হয়েছে, বিএনপি সেখানে সফল হয়েছে। দুপুরে মৌলভীবাজারের জুড়ি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার মুস্তাকিম হোসেন বাবুলের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক এমপি এম নাসির রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান। সেই সময় আওয়ামী লীগ পালিয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের জীবন বাজি রেখে নিজের স্ত্রী পুত্রদের কথা বিবেচনা না করে অত্যন্ত শক্তিশালী সুসজ্জিত আগ্নেয়াস্ত্র তাদের হাতে ছিল, সমরাস্ত্র তাদের হাতে ছিল, সেই পথ হানাদার বাহিনীর বিরুদ্ধে। ময়মনসিংহ নগরের স্টেশন রোড অস্থায়ী হকার্স মার্কেট এবং তাজমহল মোড় থেকে নতুন বাজার এলাকায় রাস্তার দুপাশে ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকান ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সকালে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শাহনেওয়াজ মোর্শেদ অপুর নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর ক্যাপ্টেন নূর মোহাম্মদ নাহিয়ান ইসলাম, র্যাব 14 সদর দপ্তরের ডিএডি রফিক, আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট রবিউল ইসলাম, ট্রাফিক বিভাগের কর্মকর্তা সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অবৈধ হকার বা ভাসমান দোকানদার এবং দোকানের যে স্থায়ী দোকানগুলোর যে এক্সটেনশন, তারা ফুটপাতে চলে আসে, ফুটপাতের একটা অংশ দখল করে রাখে। তো এই ফুটপাতটা আমরা ক্লিয়ার করব যাতে করে আমাদের জনসাধারণের চলাচলের কোনো অসুবিধা না হয়।
চট্টগ্রাম পুলিশের উপর হামলার ঘটনায় মূল হোতা শাকিলকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। দুপুরে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিস্তারিত তথ্য তুলে ধরেন সিএমপি বন্দরের উপ কমিশনার আমিরুল ইসলাম। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উদ্দেশ্যে পালিয়ে যাওয়ার সময় শাকিল ও তার সহযোগী দিদারকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র, 3 রাউন্ড গুলি এবং একটি লোহার কিরিচ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসামি শাকিল এবং তার সাথে তার আরেক সহযোগী ছিল আরিফ, দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। তাদের দুজনকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে নিয়ে আমরা অভিযানে যাই। অভিযানে গেলে তাদের দেখানো মতে শাকিলের নিকট থেকে একটি চাপাতি এবং শাকিলের নিকট থেকে 3 রাউন্ড গুলি সহ একটি পিস্তল, দেশীয় পিস্তল, এবং তার যে সহযোগী আরিফের নিকট থেকে একটি বড় একটি কিরিচ উদ্ধার করা হয়। ঢাকার আশুলিয়া থেকে দেশীয় বিদেশি জাল টাকা নোট সহ এক জাল টাকার ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করে জানায়, ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানের নির্দেশনায় গতকাল আশুলিয়ার কুণ্ডলবাগ পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলামের কাছ থেকে ভারতীয় জাল 500 রুপির 79টি নোট, যার মূল্য 39,500 টাকা, এবং বাংলাদেশি জাল 500 টাকার 232টি নোট, যার মূল্য 1,16,000 টাকা উদ্ধার করা হয়েছে। জাল টাকার এসব নোটের মধ্যে একই ক্রমিক নম্বরের একাধিক নোট পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি পুলিশ। ভোলার চরফ্যাশনে দক্ষিণ আইচা থানা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম খন্দকারকে কুপিয়ে জখম করেছে এক দুর্বৃত্ত। দুপুরে দক্ষিণ আইচা বাজার থেকে বাসায় ফেরার সময় বাসস্ট্যান্ডে আসলে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। দক্ষিণ আইচা থানার ওসি ইরশাদুল হক ঘটনাস্থল পরিদর্শন করে আহত বিএনপি নেতাকে চরফ্যাশন হাসপাতালে পাঠান। তিনি বলেন, আবুল হোসেন নামে এক ব্যক্তি রেজাউল করিম খন্দকারকে চলন্ত অবস্থায় কুপিয়ে জখম করেছে। দ্রুত অপরাধীকে গ্রেফতার করা হবে। চট্টগ্রামে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃষ্টিতে ক্ষেত ভেসে যাওয়ায় সরবরাহ কমেছে এমন অজুহাতে কয়েক সপ্তাহ ধরে চট্টগ্রামের সবজির বাজার চড়ামুখী। 80 টাকার নিচে মিলছে না লাউ, পেঁপে ছাড়া অন্য কোনো সবজি। দুপুরে নগরীর রিয়াজউদ্দিন বাজারে আড়ত ও খুচরা বাজারে অভিযান চালান ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ। এ সময় মূল্য তালিকা ও রসিদ না রাখা এবং কারসাজির মাধ্যমে দাম বাড়ানোর প্রমাণ পাওয়ায় 6 প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা করা হয়। দেশের সমুদ্র সীমা ও উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। সকালে ভোলায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ ইমাম হাসান আজাদ। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত 6 মাসে পরিচালিত অভিযানে প্রায় 4,224 কোটি টাকা মূল্যের অবৈধ জাল, বিপুল পরিমাণ জাটকা, ইলিশ, সামুদ্রিক মাছ ও চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। অসাধু ছেলেদের অবৈধ ট্রলিং বোট, চোরাচালান ও মাদক প্রতিরোধেও নিয়মিত অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। সম্প্রতি 135 কোটি টাকা মূল্যের 133টি অবৈধ ট্রলিং বোট আটক করা হয়েছে। এছাড়া গত 5 মাসে উদ্ধার করা হয়েছে 29টি আগ্নেয়াস্ত্র, 27টি হাত বোমা। অভিযানে জব্দ হয়েছে গাঁজা, ইয়াবা ও চোরাচালানকৃত হাঙর, অবৈধ পলিথিন, বিদেশি সিগারেট সহ বিপুল পণ্য। ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার অধিকাংশ সড়কেরই এখন বেহাল দশা। বছরের পর বছর সংস্কার না করায় এসব সড়ক অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্ত ও খানাখন্দ তৈরি হয়েছে। গর্তে জমে থাকা পানিতে প্রায় যানবাহন উল্টে ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে ড্রেনেজ ব্যবস্থা বিকল হয়ে পড়ে, সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছে পৌরবাসী। প্রতিনিধি নুরুল আরাফাতের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। 150 বছরেরও বেশি পুরনো ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাটি কাগজে কলমে প্রথম শ্রেণীর হলেও এর অধিকাংশ সড়ক তৃতীয় শ্রেণীর। পৌরসভাটিতে কাঁচা পাকা মিলে 245 কিলোমিটার সড়ক রয়েছে। এর 12টি ওয়ার্ড ঘুরে দেখা যায় বেশিরভাগ সড়কের পাশে কোনো ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে দিনের পর দিন পানি জমে বেশিরভাগ জায়গায় সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দের। অধিকাংশ সড়কে পিচ কংক্রিটের লেশমাত্র নেই। সড়কে জমে থাকা নোংরা পানি ও ময়লার দুর্গন্ধে পরিবেশ নষ্টের পাশাপাশি চলাচলে বিড়ম্বনায় পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে খোয়াসার বোর্ডিং মাঠ সড়ক, মধ্যপাড়া, মোরাইল, কাজীপাড়া, সরকারপাড়া, মুনসেফপাড়া, পুনিয়াউট ও নয়নপুর ছাড়াও বিভিন্ন সড়কে বড় বড় গর্ত আর খানাখন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে কয়েকটি সড়ক রয়েছে জেলা পরিষদের। ওইদিকে শরীফপুর থেকে বাদুপুর পর্যন্ত, ওইদিকে তিতাসপাড়া থেকে সীমানা পর্যন্ত, এর মধ্যে যত ড্রেন আছে দেখেন কি অবস্থা, বড় ড্রেন আছে। আমরা কিন্তু বারবার শুনেছি যে পৌরসভা এরকম ভাবে কাজ করতেছে, ওইরকম ভাবে তাদের প্রকল্পের অভাব নেই, তাদের বাজেটের অভাব নেই, তাহলে কাজগুলো নিম্নমানের হচ্ছে কেন? সামান্য বৃষ্টিতেই বাসাবাড়ি, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় মানুষের দুর্ভোগের সীমা থাকে না। গর্ত খানাখন্দে পানি জমে জলাবদ্ধতার ফলে চলাচলে দুর্ভোগ সৃষ্টি সহ প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। জরাজীর্ণ সড়কে চলাচলে প্রচুর ঝাঁকুনির ফলে দুর্ভোগের সীমা নেই অন্তঃসত্ত্বা ও রোগীদের। রাস্তা 1 বছরও হয় নাই যে রাস্তা আপনার রিপেয়ারিং করা হয়েছে, কার্পেটিং করা হয়েছে। মহল্লার যে ছেলে টেলে আছে, বাচ্চারা আছে, এরা তো অবস্থা খারাপ, ড্রেনের ভাঙা আছে, ভাঙার মধ্যে পড়ে আছে। পৌরসভার বেহাল সড়কগুলো সংস্কারের জন্য অচিরেই কাজ শুরু হবে ও শীঘ্রই পৌর এলাকার সড়কগুলো সংস্কার করা হবে বলে জানিয়েছে নির্বাহী প্রকৌশলী। মধ্যপাড়া বর্ডার বাজার যে রুটটা আছে, জেল রুটটা আছে, হালদারপাড়া রুটটা আছে, মুন্সেফপাড়া রুট আছে আর ফুলবাড়িয়া রুট আছে। এই কটা রুট হইলেই আশা করি সবগুলি সম্পন্ন হবে। আর আমরা চেষ্টা করতেছি মাস 2 মধ্যে এগুলি টেন্ডার করে দিয়ে কাজগুলি বাস্তবায়ন করার জন্য। পৌরবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্টরা দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের নাকা ইউনিয়নের শীতল গ্রামে নজরুল ইসলাম নামের এক বিকাশ ও নগদ এজেন্টকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দোকান থেকে বাড়ি ফেরার পথে ধান খেতে নিয়ে তাকে হত্যা করা হয়। নিহত নজরুল ইসলাম স্থানীয় জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইউনিয়ন ওয়ার্ড সভাপতি ছিলেন। পরিবার ও স্থানীয়রা ধারণা করছেন বিকাশ নগদের লেনদেন এবং বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকাবাসী দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে। খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে প্রায় 2,50,000 টাকা মূল্যের 250 কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মহসিন এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত মধ্যরাত 1টায় কোস্টগার্ড রূপসার খানজাহান আলী টোল প্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় খুলনা থেকে বাগেরহাটগামী সন্দেহভাজন একটি ট্রাক তল্লাশি করে সুন্দরবন থেকে 250 কেজি অবৈধ কাঁকড়া সহ 2 জন ব্যক্তিকে আটক করা হয়। জব্দকৃত অবৈধ কাঁকড়া খুলনা ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে রূপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাক সহ ছেড়ে দেওয়া হয়। মানিকগঞ্জের সাটুরিয়ায় বড়াইদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বড়াইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সাটুরিয়া উপজেলা বড়াইদ ইউনিয়নের আকসাভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাটুরিয়া থানার ওসি শাহিদুল ইসলাম জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের হাসিনা সরকারের চেয়েও খারাপ অবস্থা হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আওয়ামী লীগের স্বৈরাচারী 16 শাসন আমলে যা ঘটেছে আপনারা 16 মাসে তা করলে জনগণ এই মুহূর্তে বিএনপি থেকে সমর্থন ফিরিয়ে নেবে। ঘাটাইলে ঐতিহাসিক মাকড়াই দিবস উপলক্ষে স্মৃতি বিজড়িত মাকড়াই নামক সারে কাদেরিয়া বাহিনীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে তিনি এসব কথা বলেন। ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি 10 গুণ খারাপ হবে। মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপিকেও বলছি, ভাইয়েরা 16 বছর আওয়ামী লীগ যা করছে, আপনি যদি 16 মাসে তার দ্বিগুণ করেন তাহলে আওয়ামী লীগের চাইতে তো বেশি ভালো হবে না। আপনারা মানুষের পাহারা দেওয়ান, আপনাদেরকে মানুষ ভালো বলবে। আপনাদের নেতা তারেক রহমান, তার কোনো কাজ আমার ভালো লাগতো না, কিন্তু শেখ হাসিনা যাওয়ার পরে তার কোনো কাজ কিন্তু আমার খারাপ লাগে নাই।
বেগম খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জাতীয়তাবাদী দল, সবচেয়ে নির্যাতনের শিকার হয়েছে আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা। ভাগাসুরা ইউনিয়নের সড়ক বাজারে বিএনপির ৩১ দফার আশু কাঠামো মেরামতের লক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক ইউপি সদস্য আমিনুর রহমানের সভাপতিত্বে ও জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহিমের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট সুফিয়া আক্তার হেলেন। ছাত্র জনতার ঐতিহাসিক গণভ্যুত্থানের বর্ষপূর্তিতে নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিজয় র্যালির আয়োজন করেছে বিএনপি। উপজেলার বসুরহাট বাজারে বিজয় মিছিলটি অনুষ্ঠিত হয়। বিজয় মিছিল শেষে বসুরহাট 0 পয়েন্ট মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির নেতা ফখরুল ইসলাম। এ সময় কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ছাত্রদল ও যুবদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ডিসেম্বর নির্বাচন হলে তা জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আজম খান। চাঁদপুর সদরের রামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে ভোটের আহ্বানে গণসংযোগ করে কথা বলেন তিনি। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ খান, জেলা জাসাসের সাবেক আহ্বায়ক ইমদাদুল হক মিলন, বিএনপি নেতা রাশেদ জাহান তুষার খান সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে লিফলেট বিতরণ ও পথসভা হয়েছে। গতকাল নাগরপুর উপজেলা দপ্তিউর ইউনিয়নের বিএনপির মনোনয়ন প্রত্যাশী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহসভাপতি আতিকুর রহমান আতিকের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সহসভাপতি ও দপ্তিউর ইউপি চেয়ারম্যান এমফির সিদ্দিকী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাবলু, নাগরপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জিহাদ হোসেন, দীপ্তি সহ আর অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও জুলাই আগস্ট গণভ্যুত্থান শহীদদের রুহের মাগফিরাত কামনায় বরিশালের গরু নদীতে আলোচনা সভা, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গরু নদী ও আগলছাড়া বিএনপির ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে গতকাল পৌর ঈদগাহ মাঠে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার শাহ আলম ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা গাজী কামরুল ইসলাম সজল। নরসিংদীর বেলাবতে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে। উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সাদাত হোসেন সরকার বিপ্লব। নরসিংদী জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুল হাসান, ছাত্রনেতা তৌহিদুল ইসলাম তুহিন, কামাল উদ্দিন, নারায়ণপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব সাদ্দাম হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম হিরুর উদ্যোগে মধ্যমগাছ বাড়িয়া মসজিদ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে কোরআন খতম ও মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে তবারক বিতরণ করা হয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ, গণ আন্দোলন ও গণভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত প্রার্থনা করা হয়। দোয়া মোনাজাতে বিএনপির সাবেক উপজেলা সদস্য নুরুল হুদা বাবর, মনসুফ আলী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ৫ নম্বর পোপাদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে মীর আফাজ চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে এই কর্মসূচি হয়। এ সময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক SM সেলিম। এছাড়া দক্ষিণ জেলা যুব দলের যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালালউদ্দিন বলেছেন, তারেক রহমানের ৩১ দফা দেশের পুনর্গঠনের রূপরেখা। এতে অর্থনীতি, বিচার বিভাগ, মানবাধিকার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। গতকাল চাঁদপুরের মতলব উত্তরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। শেরপুরের ঝিনাইগাতি উপজেলা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনার সভা হয়েছে। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার ৩ আনি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মী কর্তৃক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মেজর মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মাসুদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সজীব সহ আরও অনেকে। শরীয়তপুরের গোসাইহাট উপজেলার ইদুলপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক আলোচনার সভা এবং আনন্দ মিছিল হয়েছে। ইদুলপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত মতবিনিময় আলোচনার সভায় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল সরকারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোসাইহাট উপজেলা যুবদলের সভাপতি সাখাওয়াত হোসেন। প্রধান বক্তা গোসাইহাট উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। এই সময় গোসাইহাট পৌরসভার কৃষক দলের সদস্য সচিব সুজন ঢালি, যুগ্ম আহ্বায়ক কাঞ্চন খান, ইদুলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী শামীম মাতবর, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ঘরামি, সাবেক ছাত্রনেতা রিয়াদ চৌকিদার, যুবদল নেতা আলম মোল্লা, যুবদল নেতা মানিক গরামি উপস্থিত ছিলেন। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে সিরাজগঞ্জের তারাশে মানববন্ধন আলোচনার সভা হয়েছে। তারাশে পেশাদার সাংবাদিক সমাজের আয়োজনে ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজুর সভাপতিত্বে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানান। বরগুনার 250 শয্যা হাসপাতালকে 500 শয্যায় উন্নীতকরণ ও মেডিকেল কলেজ স্থাপন সহ স্বাস্থ্যসেবা উন্নতির জন্য বিভিন্ন দাবিতে মানববন্ধন হয়েছে। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে সরকারি সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, জেলা জামাত ইসলাম আমির মহিবুল্লাহ হারুন, জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা, জেলা বিএনপির সহসভাপতি ফজলুল হক মাস্টার, অ্যাডভোকেট রেজাবুল কবির অংশগ্রহণ করেন। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের আয়োজনে 12 দফা দাবিতে পরিবহন বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাতে নগরীর পোর্ট কলোনি ইসলামী শ্রমিক সংঘ কার্যালয় প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি SM লুৎফর রহমান। প্রধান বক্তা ছিলেন বন্দর ইসলামী শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক ইয়াসিন। ফরিদপুরের সালথায় খেলার মাঠ দখলের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত নীলুফা ইয়াসমিন। দুপুরে সালথা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মাঠটি তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু রাজনৈতিক স্বার্থে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। নীলুফা ইয়াসমিন আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন প্রভাবশালী দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত অর্থ না দেওয়ায় তার জমি দখলের চেষ্টা চলছে এবং সংবাদকর্মীদের ভুল তথ্য সরবরাহ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে অমানবিক পরিস্থিতি আর অবিচারের শিকার হওয়ার অভিযোগ তুলে 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও স্মারক প্রদান করেছেন গাংনী উপজেলার চিতলা পাটবীজ খামার শ্রমিকরা। দুপুরে বিএডিসি যুগ্ম পরিচালক কার্যালয়ের সামনে তারা এই কর্মসূচি পালন করেন প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়ে। শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সাত্তার বলেন, অর্থ মন্ত্রণালয় কর্তৃক শ্রমিক নিয়মিতকরণ নীতিমালা 2025 বাতিল করতে হবে এবং কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা 2017 অনুযায়ী বিএডিসি সহ সব কৃষি ফার্ম শ্রমিককে নিয়মিত করতে হবে।
ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জয়নগর ঐতিহ্যবাহী খেলার মাঠে বাউন্ডারি দেয়াল নির্মাণ ও উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। পরে তিনি বহুকাঙ্ক্ষিত আটিবাজার ব্রিজ পরিদর্শন করেন এবং একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামীম হাসান, সহ সভাপতি নাজিবুদ্দিন, হাজী রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাসবুতুল্লাহ নবী, সিনিয়র যুগ্ম সম্পাদক মনিরুল হক মনির উপস্থিত ছিলেন। আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক বিশাল জনসভা হয়েছে। শনিবার আলমডাঙ্গা শহরের উপজেলা মঞ্চে এই জনসভায় উপস্থিত হয় হাজারো নেতাকর্মী। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ারদার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। ধানের শীষের বিজয়ের জন্য সবাইকে এখন থেকেই মাঠে নামতে হবে। তিনি আরও বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে স্বৈরশাসনের পতন ঘটিয়েছিলেন। দীর্ঘ 16 বছরের দুঃশাসনের বিরুদ্ধে যিনি অবিচল নেতৃত্ব দিয়েছেন, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নেতৃত্বেই ছাত্র জনতার গণ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। যখন এই বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে, সংগ্রাম তখন শেষ হবে, গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠিত হবে। সংগ্রাম তখন শেষ হবে, আপনার সাধারণ মানুষের ভোটের নিশ্চয়তা দিতে পারবেন। সেই সংগ্রাম আমাদের চলছে এবং আগামী নির্বাচন পর্যন্ত এই সংগ্রাম আমাদের চলবে। বিজ্ঞান উৎসবে এসে রংপুর বিভাগের সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্লাস দিলেন 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক। সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি ব্যাচ 2026-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত হন আয়মান সাদিক। জাঁকজমক আয়োজনে উপস্থিত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে 5টি বিষয়ে ক্লাস নেন তিনি। পরবর্তীতে স্কুল মাঠ প্রাঙ্গণে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের অর্ধশত প্রদর্শিত স্টল পরিদর্শন করেন। কসবায় জাঁকজমকপূর্ণ আয়োজনে এক প্রীতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল খারেরা ইউনিয়ন ছাত্র যুব সংগঠন ও স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন খারেরা ইউনিয়নের আয়োজনে দেলি পাতাইশের উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। দেলি পাতাইশের উচ্চ বিদ্যালয় মাঠ কমিটির সভাপতি কাউসার সর্দার, প্রধান অতিথি ছিলেন বাবু খান। খেলার উদ্বোধন করেন শামসুল আলম ভুইয়া, দেলওয়ার আহমেদ, নিজামুদ্দিন, জহিরুল ইসলাম, ইমদাদুল হক নাইম। ব্রাহ্মণবাড়িয়ায় বাইক কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শালগাঁও কালীসীমা মাঠে প্রায় 50,000 দর্শকের উপস্থিতিতে বিজেশ্বর একাদশ ও শিবপুর একাদশের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। অ্যাডভোকেট বশির আহমেদের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।